কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কার করা, মুক্তিযুদ্ধের কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং অন্যান্য কোটা 6%, 56% কোটা না রাখা, এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? মানে আমি ছোট্ট টাইমলাইন বলি, 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। বিচারপতি চৌধুরী। দেখুন, এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। জাসির চৌধুরী, আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024-এ। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। কোটা বাতিল চেয়েছিল বলেই তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই। 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনাধীন, তখন তো আপনি একজন শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের একজন জুরিস্টও বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে। সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। 18 জুলাই। প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। সেখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে নয়, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বললেন কবে? 18 জুলাই বললেন। শোনো খালেদ, না
যেদিনে না, তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না। হাইকোর্টের রায়ের কপি তো হাইকোর্টের 14 রায় জুলাই পাওয়া পেয়েছেন, গেল। 14 হ্যাঁ, জুলাই পেয়েছেন, না 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 14 না, জুলাই 14 পেয়েছেন, জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে, কিন্তু ইমিডিয়েটলি না, আপিল 18 জুলাই বিভাগের এগিয়ে রায় তো নিয়েছে আর- জাস্টিস হ্যাঁ চৌধুরী, 18 হ্যাঁ 18 জুলাই এগিয়ে নিয়েছে। না, আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে, যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা ইসে লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে হলে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যে প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে, রায়টি হয়েছে 21 জুলাই, প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না না, আশা করি পছন্দ হবে এই কথা বলেছে, কারণ এখানে এখানে হ্যাঁ এখানে কথা হলো হ্যাঁ বলেছে যে তোমার রায় পছন্দ। প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? এখন কথা হলো, মানে এই কথা তো মনে হচ্ছে যে করে না, মোটেও না, মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেন, এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে, এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দেওয়া, এটা একটা বিদ্রোহের মতো, সংবিধানের বাইরে কিছু করা। জাস্টিস চৌধুরী, আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কি আইনমন্ত্রীর কথা শুনবেন? আইনমন্ত্রীর কথা আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট, প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না, আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল ব্রিফ ছিল না, এই মামলাটি পরিচালনা করার ব্যাপারে অ্যাটর্নি ব্রিফ ছিল না, অ্যাটর্নি জেনারেলের ব্রিফ ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল, লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে, সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো, সেই একদম শুরুর থেকেই। এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি, আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে অ্যাপিল। আমি তো ডকুমেন্টের কথা বলবো, ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই, এবং ইনফ্যাক্ট এই আপিল করার আগে থেকেই তো সরকার বলে আসছে। মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না, শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখব ডকুমেন্ট কি বলে। ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে, শেখ হাসিনা পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না না না, আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখব, সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় কথা। এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, যে আপিল রেডি করেছেন, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো, লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে 18 জুলাই, প্রথম তো করলো সিএমপি, 18 জুলাই করলো, সিএমপি করলো না, তারও আগে সিএমপি যেদিন করলো সেই দিন 14 জুলাই আগে তো, 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট আপনি বাইরে দিলেন না, শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো হাইকোর্টের রায় মেনে নিত, আপিল করলো কারণ আপিল করার প্রয়োজন ছিল না, চাপে পড়ে আপিল করতো না তো। না চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এই সব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে ৭১-এর পরাজিত অপশক্তি বিএনপির, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে, সরকার পতনের কারণ ঘটানোর জন্য, যেটি তারা গত বছর অক্টোবরে। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এইটি জানতে চাইবো যে জাস্টিস চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের? নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া, এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া, রেল বন্ধ, না আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন সেটা নিয়মতান্ত্রিক আন্দোলন না। অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত যানবাহন, সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। তখন যদি এটি বলা হতো, এটি প্রকাশ করা হতো, আমি তো নিজে দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারেনি, চলাচল করতে পারেনি। বাংলাদেশে কোনো কিছু আন্দোলন চলবে না তাহলে? বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না তাহলে? নিয়মতান্ত্রিক আন্দোলন আর এই
এই অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তো এইসব হতো না। তারা যদি রাস্তা বন্ধ না করতো, তারা যদি এমনিতে রাস্তা বন্ধ করাটা কোন অবস্থায় নিয়মতান্ত্রিক পড়ে না। নিয়মতান্ত্রিক আন্দোলন হলো দাবি উচ্চারণ করা, এবং সেটি শান্তিপূর্ণ ভাবে, রাস্তা বন্ধ করে নয়, রেল বন্ধ করা, এগুলাকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ, কারণ প্রত্যেকের আমার অধিকার ছিল, অন্য সবার অধিকার ছিল চলাচল করার, সেই অধিকার যখন খণ্ডন করা হলো, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। জাস্টিস চৌধুরী, আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের, 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা বা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে, অনেক মিডিয়া সেখানে ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ, মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা যায় না। ছোট করে একটু জানতে চাইবো যে আপনি ইংল্যান্ডে ছিলেন 81 সাল থেকে 90 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে? সেখানে কোনো, সেটা স্বাধীনতার পরে? আমি ইদানিং কালে, স্বাধীনতার পরেই, ইদানিং তো 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা কেন আন্দোলন করবে? অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে, প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন, মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের সেই রায়। আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেইজন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল, ডকুমেন্টের কথা বলছো না তুমি? আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুনই চেম্বারে গিয়ে স্টে হওয়ার কথা। না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবসে করতে হয় নাই তো? কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে চেয়ে। আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, গিয়েছে চেম্বার জজ আদালতে 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে। না, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই, এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। এগুলো তো তোমার খুব ভালো জানা, কারণ তুমি জাস্টিস চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়। চেম্বারে যে কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি ফুল কোর্টে পাঠিয়ে বিলম্ব করেছে, 1 মাস 14 দিন বিলম্ব করেছে। আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, কিন্তু সরকার যে সবসময় না, শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো অ্যাপিলই করতো না।
আপিল করে প্রমাণ আপিল করেছেন করেছে যে তো তারা চাপে পড়ে, তারা জাসিস চৌধুরী হাইকোর্টে আপিল চাপে পড়ে না করেছে। না 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 তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি, চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে, এগুলো এগুলো তো অনেক আগেই হয়েছে, তখন চাপের কোনো প্রশ্ন যেতে আছে? 2 মিনিট লাগে, 2 মিনিট। এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট 2 লাগে। মিনিট আমি হাইকোর্টে না, 2 মিনিট। এই না, হ্যাঁ 2 মিনিট তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব জাসিস করেছে চৌধুরী, এটা আমি আপনি মোটেও দুজনেই মানতে রাজি দেখেছি, নই। আমি আপনি যে দুজনেই দেখেছি available হাইকোর্টে time- অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে। আমি আপনি হ্যাঁ, দুজনেই দেখেছি। হ্যাঁ কিন্তু না, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপি সিএমপির ডিফারেন্ট। ভাষা হলো আপনি যে চেম্বারে স্টপ হাইকোর্টে করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন। হাইকোর্টে না, সিএমপি ডিফারেন্ট। চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু 18 জুলাই। চেম্বার তো এটা করেনি। চেম্বার এটা ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এটা কেন মানুষদের ই করছো, কনফিউজ করছো? আমি চেম্বার শুনেছে, এটা শোনার পরে ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছে, যেটা ফুল কোর্টে চলে গেছে। সুতরাং এবং সিএমপি যখন করলো, সিএমপির ভাষাটা তো তাই যে হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করা হোক। সুতরাং সরকার যে সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসব। আপনি আমাকে আগে বলেন যে আপনি এইটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি। তারপরে এখানে শুধু আবু সাইদ না, প্রতিটি জীবন অমূল্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এইগুলো দায়ী তারা যারা আপনি শিখিয়েছেন দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা এই পরিস্থিতি যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী। পরিস্থিতি সরকার সৃষ্টি করেছে, পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির। এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেদিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, অবশ্যই 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। যে পয়সাগুলো দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো শিবিরের দিয়ে আসছে না, হ্যাঁ এগুলো শিবিররা আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। এবং এই যে গতকাল যখন নূর নামে একজনকে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হলো, তখন সেইখানে যে ইটা ছিল, ফরওয়ার্ডিং ছিল, সেই ফরওয়ার্ডিং এ বলা হয়েছে যে নূরের সাথে এই কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এমন দুজন ছাত্রের কথা হয়েছে। এটি তারা পেয়েছে সেই কথা, এবং তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব, এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। না, এটা তো একটা আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নয় খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। অবশ্যই মানে এটা এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা দৃষ্টি মোটেও না। শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে তো আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়েছে, পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা জাসিস চৌধুরী ফর আর্গুমেন্টস আমি একটু এই কথায় আসি। পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে, তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী না, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে তাহলে আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? না, আমি যেহেতু শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে, এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়,
তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে, সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে তো আমরা সবই দেখতে মানে পাবো উনি তো আর যে তদন্ত কে করবেন না, উনি সরকারি হ্যাঁ, লোকই উনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং উনি আপনিও খুব ভালো উনি করে জানেন উনি যে মানে এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল, এবং পুলিশ অনেক যেটি ধৈর্য করেছে, ধরেছিল, এই জন্য পুলিশ যেটি করেছে এটি ঠিক এই করেছে। জন্য না পুলিশ না, আমি জেনারেলি বলছি, পুরো পুরো প্রেক্ষিতে বলছি শুরুটা যে শুরুটা যখন এরা শুরুটা রাস্তাঘাট শুরুটা হ্যাঁ শুরুটাই ছাত্রলীগ। তাই, রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য গুলি করে। পুলিশের অবশ্যই না গুলি করে না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল, এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, ধৈর্য পুলিশ কেন দিল পুলিশের উপর আসলে? আক্রমণ যা হয়েছিল, পুলিশ পুলিশের হ্যাঁ পুলিশ না ধৈর্য এই পুলিশ কেন পরিস্থিতি, দিল? এবং এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি যারা সৃষ্টি এটাতে করেছে, যারা এবং যারা এই এটাতে পরিস্থিতি যারা এটাতে উস্কানি দিয়েছে, যারা পরিস্থিতি এটাতে উস্কানি দিয়েছে, তাই না? হ্যাঁ যারা উস্কানি দিয়েছে, আপনার কাছে মনে হয় না এই উস্কানি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে? আপনার মনে হয় না? না এটা মোটে মানে এই উস্কানি দিয়েছে, আপনি দেখেন জাস্টিস চৌধুরী, আমার কেসটা দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করো, কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা না, যারা দরকার। নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ না, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বক্তব্য তো শিরোধার্য, প্রধানমন্ত্রী বক্তব্য তো শিরোধার্য, প্রধানমন্ত্রী বক্তব্য তো শিরোধার্য। না আরো বলেছে যে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি, এই কথাগুলো যারা বলেছে তারা তো শুনি হ্যাঁ নাই, বলেছে, শুনি নাই। এটা একটা স্লোগান ছিল। এবং কার সবচেয়ে কাছে? আরেকটা বড় আপনার কথা বাসার হলো সাথে বলেছে? যে এইখানে এই কোটার সাথে ভারতের সম্পর্কটা কি, তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না। কোটার যে সাধারণ ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে, এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার যার আচ্ছা বিচারপতি চৌধুরী, আমি আপিল বিভাগের রায় তারা এখন সম্পর্কে বুঝতে পেরেছে যে বিচারপতি চৌধুরী, আমি আপিল বিভাগের রায় পড়তে আমি একটু বোঝার জন্য, আমি একটু বোঝার জন্য, শিবির এইসব লোকেরা। হ্যাঁ বিচারপতি চৌধুরী, আমার একটু বোঝার জন্য যে তাইলে দেখা যাচ্ছে যে সরকার প্রথম থেকেই কোটা বাতিলের পক্ষেই ছিল, মানে এবং আন্দোলনকারীরা যা চেয়েছিল তাই চেয়েছে, প্রমাণিত, এটা প্রমাণিত এবং ডকুমেন্টেড, তারপর ডকুমেন্ট তাই বলছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন, তাদের বক্তব্য না খালেদ শোনো, তারা কিন্তু কেউ বলেনি যে কোটার পক্ষে। সবচেয়ে বড় কথা অ্যাপিলেট ডিভিশনে কি ডকুমেন্ট গেল সেটাই তো আমরা দেখব, এবং তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেনি, আপনি কিন্তু একটা ছোট জিনিস ওভারলুক করছেন মাই লর্ড। আপনি কি দেখছেন যে অ্যাপিলেট ডিভিশনের কাছে যে কাগজটা গেছে, সেই কাগজটা জাস্টিস চৌধুরী আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করেছেন এটি বলে যে এটি একটি পলিসি ডিসিশনের ব্যাপার এবং পলিসি ম্যাটার, সেই ক্ষেত্রে হাইকোর্ট হঠাৎ করে এই রায় মানে দিতে পারে না, যে এটার মধ্যে হচ্ছে যে অর্থাৎ এটি প্রায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে করে যে জাজমেন্ট ইটসেলফ কন্ট্রাডিক্টরি, কারণ এইটা তো পলিসি ম্যাটার, এখানে আসলে হাইকোর্টের এটি বলার নাই যে এটি বাতিল করতে হবে, সেটা বলে অ্যাপিলেট ডিভিশন এটি বাতিল করেছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন, এই কথা বলে যখন অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায়টি বাতিল করলেন, সেই অ্যাপিলেট ডিভিশন আবার ঠিক করে দিলেন যে এটি 93%, 5%, 1%, 1%, এটিকে অ্যাপিলেট ডিভিশন পারে। অ্যাপিলেট ডিভিশন এটি করলেন, আমি পুরো প্রশ্নটা করি স্যার, অ্যাপিলেট ডিভিশন এটি করলেন 104 আর্টিকেল নিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন যেটি পারেন না, এটি অ্যাপিলেট ডিভিশন নিজেই বুঝতে পেরেছেন, কারণ তখন আবার বলেছেন সরকার যা চায় তা আবার করতে পারবে। তার মানে যে পুরোটাই শোনো, তোমার তো জি আমি পেয়েছি, আমি জবাব দিই। জি জাস্টিস চৌধুরী বলেন। তোমার তো 104-এর যে ক্ষমতা, সংবিধানে 104 অনুচ্ছেদে যে ক্ষমতা সুপ্রিম কোর্টে দিয়েছে, সেটি তোমার অজানা থাকার কমপ্লিট জাস্টিসে সুপ্রিম কোর্ট এটি একান্তই অ্যাপেলেট ডিভিশনের ক্ষমতা। অ্যাপেলেট ডিভিশনের আইনের বাইরে যেও অনেক কিছু নির্দেশনা প্রদান করতে পারে, এবং আমাদের সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের দেশের সকল কর্তৃপক্ষ সবাই সেই সুপ্রিম আপিলেট ডিভিশন কেন সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ মানতে বাধ্য বটে। সুতরাং
এই ১০৪ অনুচ্ছেদই তো ইনভোক করেছে Fair enough. অ্যাপিলেট তাহলে- ডিভিশন। তাহলে- সেটা তো তাহলে- তাদের তাহলে- তাদের তাহলে রায় appellate তাদের division রায় কে তো এটি বলতে হলো পরিষ্কার কেন? করে বলা appellate আছে। division কে এটি সুতরাং বলতে হলো কেন? হ্যাঁ, appellate division কে এটি বলতে হলো কেন? সরকারই ঠিক করবে কোন কোটা কত পার্সেন্ট থাকবে। না 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 সেটা এটা তুমি তুমি রায়টি পুরো পেয়েছো কিনা আমি জানি না। আপনি বলেছে আমাকে যে শোনান। ভবিষ্যতে এটি 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 ভবিষ্যতে পরিবর্তন ভবিষ্যতে? করতে পারবে সরকার। ভবিষ্যতে মানে এই কি? কথা হ্যাঁ, মানে এটাই একদিন বলেছে। পরও তো হ্যাঁ, ভবিষ্যৎ নাকি হ্যাঁ, না প্রজ্ঞাপনের আগে না হ্যাঁ পরে? পারবে এটাই বলেছে যে এর পরবর্তীকালে সরকার এটি পরিবর্তন করতে পারবে। কিন্তু যে রায়টি যে আদেশ দিয়েছে ১০৪ অনুচ্ছেদে সেটি তো বাইন্ডিং অন এভরিবডি, প্রতিটি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী থেকে শুরু আপনি করে একজন সংবিধান প্রত্যেকে এটি বিশেষজ্ঞ মানতে বটে। বাধ্য। জাস্টিস এবং চৌধুরী, আপনি সত্যিই মনে করেন না, appellate না, division বলে দিতে পারে কোটা 93%, 5%, 1%, 2%? অবশ্যই সত্যি আপনি এটা ১০৪ বলেন, নিশ্চয়ই বলতে আপনি পারে। মনে করেন যে এটি বলতে ১০৪ বলতে পারে? অবশ্যই। না তোমার এটা জানা উচিত ছিল ১০৪ অবশ্যই বলতে পারে এবং সেটি কিন্তু আপিলের ডিভিশন করেছে। বাংলাদেশে তো বাংলাদেশে তো সুপ্রিম কোর্ট সভরেন না, সভরেন তো পার্লামেন্ট। ও পারে এটা বলতে? বাংলাদেশে পার্লামেন্ট সভরেন না, এটা তোমার জানা উচিত। তুমি তো বিলেতেও থেকেছো। হ্যাঁ, কে সভরেন? ব্রিটিশ সভরেন্টি অফ পার্লামেন্টের যে তত্ত্ব সেই অর্থে কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশে কে সভরেন? যেখানে ওকে লিখিত বলেন আপনি। সংবিধান আছে, হ্যাঁ, সভরেন হলো সংবিধান একেবারে ওকে, পরিষ্কার। তোমার মানলাম, বিভিন্ন মানলাম। রায়ে আচ্ছা, পরিষ্কার এটা মানলাম। তুমি তো আইনে তুমি তো ম্যাজিস্ট্রেটও ছিলে একসময়, তোমার এটি জানা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে জানলাম, এবং সেখানে কিন্তু ঘটনা হচ্ছে যে সুপ্রিম কোর্ট, কোর্ট হচ্ছে বাংলাদেশে কোন কোর্ট সুপ্রিম কোর্ট পার্লামেন্ট হচ্ছে থাকা অবস্থায় এই কথা সংবিধানের বলতে পারে যে অভিভাবক। 93% কোটা করো, 5% কোটা করো, এটা অবশ্যই বলতে পারে। ১০৪ এ নিশ্চয়ই বলতে পারে। এইটা হ্যাঁ, কমপ্লিট জাস্টিস? অবশ্যই বলতে পারে। এটা চ্যালেঞ্জ হলে এটা থাকবে? কমপ্লিট জাস্টিস। এটা চ্যালেঞ্জ হলে কোন একটা জায়গায় দিতে এটা থাকবে? চ্যালেঞ্জ আর কোথায় করবা তুমি? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ১০৪ এ অবশ্যই সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা দিয়েছে সংবিধান এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। তোমার এটা তো তুমি একটা ভুল কথা বললে যে সভরেন পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু সভরেন না, ব্রিটিশ পার্লামেন্ট সভরেন বিকজ দে ডোন্ট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। কিন্তু আমাদের দেশে এটা খালেদ, আমি তো তোমার থেকে তুমি তো আইনে একদম অনভিজ্ঞ, সেটা তো আমি বলবো না। কারণ আমাদের দেশে তুমি নিশ্চয়ই জানো, এটা বারবার বলা হয়েছে, আমাদের লিমিটেড পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টের সেই ক্ষমতা নেই যেটি ব্রিটিশ পার্লামেন্টে বা নিউজিল্যান্ড পার্লামেন্টে, যেখানে অলিখিত সংবিধানের আছে সেই ব্যাপার। এবং এইখানে ১০৪ যে আদেশটি দিয়েছে এটি সম্পূর্ণ কি বলে বৈধ আদেশ এবং সেই আদেশ দেওয়ার সমস্ত ক্ষমতা আপিল বিভাগের ছিল। আমি বলবো, দেখো, আমি বিলেতে পড়াশোনা করেছি, আমি বিলেতে চাকরি করেছি, বিলেতে আইনে অধ্যাপনা করেছি, আমি বিলেতে প্র্যাকটিস করেছি। আমি বলবো না, আমার সেই আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে রায়টি আপিল বিভাগে দিয়েছি এটি অনন্য সাধারণ রায়, একটি বিশ্বমানের রায়। এবং সেখানে আরেকটি কথা বলেছি, আমি শুধু ছোট করে জানাই, এরকম পলিসি ডিসিশন যদি আমরা কোর্ট থেকে পাই, সভরেন হোক আর না হোক, আমাদের পার্লামেন্টের কাজটা কি? পার্লামেন্টের কাজটা কি? দিস ইজ পলিসি ডিসিশন। দিস ইজ পলিসি ডিসিশন। না, পলিসি ১০৪ যে সিদ্ধান্ত নিতে পারে, জাস্টিস দিতে বলছে, পলিসি বানাই দিতে বলছে। হ্যাঁ, কমপ্লিট জাস্টিস। এবং সেখানে ১০৪ এর ব্যাপারে আমাদের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ বাবা সাহেব আম্বেদকর, আপনি খুব ভালো করে জানেন ১০৪ কমপ্লিট জাস্টিস সম্পর্কে আমাদের এপিলেট ডিভিশনে 10টা রায় আছে। আপনারা থাকতে পারেন, আপনি কোথাও বলেছেন যে পলিসি বানাই দিবে? ১০৪ রায় দিয়েছে। শোনো, আমি এই ব্যাপারে একটা কথা বলি। বাবা সাহেব আম্বেদকর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ। উনি ভারতীয় সংবিধানের জনক কিন্তু, এবং অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব উনি বলেছিলেন যে এই ধরনের ক্ষমতা মানে সর্বোচ্চ আদালতে থাকা উচিত এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়। এবং এই পরিস্থিতি উদ্ভব হয়েছে বলেই ১০৪ ইনভোক করতে হয়েছে আপিল বিভাগকে। আমি নিজেও করেছি এবং এই ব্যাপারে কিন্তু অনেক রায় রয়েছে। ১০৪ সুপ্রিম কোর্ট আইনের আপনার শিখানো বিদ্যা দিয়ে একটু প্রশ্ন করি, কারণ অনেকদিনই তো আপনার আশেপাশে ছিলাম আমি। বাংলাদেশের আপিল আদালতগুলির অরিজিনাল জুরিসডিকশন নাই, তারা আপিল শোনে, হাইকোর্টও আপিলও, তারা আপিল করে। এখন আপিলের অরিজিনাল জুরিসডিকশন হলো হাইকোর্টের। হ্যাঁ, ১০২ আর তো নাই, রিট ছাড়া তো আর নাই তো। না, ১০২ এ এটা জুরিসডিকশনটা, আমার প্রশ্নটা হলো ১০৪ এর ব্যবহারটা আপনি
104-এর ব্যবহার হচ্ছে আপনি কমপ্লিট জাস্টিস করলাম কিনা সেটা নিশ্চিত করা, কিন্তু আপনি বলতেছেন যে হ্যাঁ উদ্ভূত পরিস্থিতি, আপনি বাবা সাহেব আম্বেদকরকেও আপনি উদ্ধৃত করলেন, উদ্ভূত পরিস্থিতিতেও, উদ্ভূত হুম। পরিস্থিতি মানে কি এখন সরকার নাই না পার্লামেন্ট নাই? সরকার না চাইলেই না তো না না সরকার যেখানে প্রয়োজন চাইলেই তো না সরকার যেখানে চাইলেই তো না সরকার যেখানে চাইলেই তো যেটা চেঞ্জ করতে পারে, সেখানে 104 প্রয়োগ করা লাগে, না যেটা সরকার চাইলেও এখানে পারে না, এখানে না সেইখানে 104 এখানে লাগবে। এখানে তো তুমি ভুল এটা সরকার শোনো চাইলে পারে এখানে না, তো তুমি ভুল এটা সরকার করতেছো চাইলে পারতো না না এটা? এখানে তুমি ভুল করতেছো এইখানে যেহেতু বিষয়টি সাবজুডিস ছিল অ্যাপিলেট ডিভিশনে অধ্যাপক সাহেব বললেন যে সংলাপ সংলাপ সংলাপের কথা অবশ্য তারা বহুবার বলেছে সাবজুডিস আছেন মানে সংলাপে উনাদের কাছে কিন্তু প্রশ্ন, যেখানে উনাদের শোনো কাছে প্রশ্ন যেখানে হচ্ছে না 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 সাবজুডিস মানে যেখানে উনাদের কাছে প্রশ্ন না হাইকোর্টের রাইটই থাকবে কি থাকবে না, ওনারা বলবে থাকবে না। না যেখানে 93 পাস, যেখানে 93 পুরো 2 পাস বিষয়টি করতে থেকে আসলো। যেখানে না না যেখানে পুরো বিষয়টি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং সেখানে সংলাপ করে অন্য কোনো সিদ্ধান্তে আসার কোনো ক্ষমতা ইসের নির্বাহী বিভাগের আদৌ ছিল না। নির্বাহী বিভাগ যদি সেটি চেষ্টাও করতো তবু নির্বাহী বিভাগ জাসির চৌধুরী আদালত একটা একটা করে কথা দায়ী আসি, হতো। এই জাসির জিনিসটা চৌধুরী তো একটা আমাদের একটা বোঝা করে উচিত। কথা আসি। হ্যাঁ জাসির চৌধুরী অ্যাপিলেট বলো। ডিভিশনের কাছে কোশ্চেন, হাইকোর্টের দেওয়া রায় ঠিক কি ঠিক না, উনারা বললেন এটা ঠিক না কারণ এটা পলিসি ম্যাটার, হাইকোর্টের এটাতে ঠিক না বলার কিছু হ্যাঁ নেই। ঠিক না এরপরে 104 তারপর ইনভোক করে 93 তারা 5 বললেন থেকে আসলো এইভাবে হতে হবে। কেন কেন? হ্যাঁ যেখানে 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 সরকার আছে, পার্লামেন্ট আছে, সেখানে তারা করবে এটা, ওরা অর্ডার দিবে যে তোমরা এটা কইরা নাও পার্লামেন্টে। কেন এটা করলো জানেন? না আমার এটা সাজেশন হচ্ছে না আমার তাদের সাজেশন হচ্ছে যে তাদের আদালতের উপর না বন্দুক না না রাখার না দরকার তুমি ছিল সরকারের, সেটি রাখা হয়েছে। না 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 দ্যাটস তুমি ওয়াই। এটা ভুল করতেছো পুরো পুরো জিনিসটা ছিল তখন আপিল বিভাগের বিবেচনাধীন সুতরাং আপিল বিভাগকে 104-এ কি করতে পারে না পারে সেটাও বিবেচনা করতে হয়েছে এবং এটি আরেকটি এই যে উদাহরণ দেখার 104 জাসির যে চৌধুরী আমাকে, আমি প্রথমবারের মতো খুঁজছিলাম ইনভোক করলো তা 104 তো ইউজ নয় করে, বলো। 104 ইউজ করে বাংলাদেশে কোন অ্যাপিলেট ডিভিশনে জাজমেন্ট কি দিয়েছেন, আমি এটি খুঁজতেছিলাম কালকে, আমি কিছু দেখেছি। আপনি আমাকে একটু আলোকিত করেন তো, পলিসি ম্যাটারে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন 104 ব্যবহার করে আর এরকম কি নির্দেশনা দিয়েছে? আপনার তো অনেক কিছু মুখস্থ থাকে, আপনি একটু বলেন তো আমাকে। শোনো এখন এগুলা দেখতে হলে তো আমার পুরো বই টই ঘাটাতে হবে অনেক রায় দিয়েছে যেখানে আপনি নিজে যেটি 104 দিয়েছেন, আপনি যে নিজে যেটি আইনের বাইরে 104 দিয়েছেন আইনের সেটির বাইরে মধ্যে লাইন আছে জাসির না না চৌধুরী, আইনের আপনি নিজে যেটি না 104 আইনের দিয়েছেন সেইখানেও কিন্তু আপনি পলিসি ফর্মুলেট করেন নাই, কমপ্লিট হ্যাঁ জাস্টিস, আমি না কমপ্লিট জাস্টিস না করেছেন, কিন্তু আপনি শোনো গভর্নমেন্টের উপরেই না ছেড়েছেন। না পলিসি তুমি তো এটা ভুল করতেছো এটা দিয়ে কোনো পলিসি আমি তো ফরওয়ার্ড অনেক ভুলই করেনি করলাম জীবনে, আর কি 104-এ নতুন? না না 104 শোনো 104 এর কথা হলো আইনের বাইরে যে আদেশ দিতে পারবে এবং সেটি মহামান্য অ্যাপিলেট ডিভিশন করেছে সেইখানে পলিসি ফর্মুলেট করার কিছু ব্যাপার নেই এবং তারপরে আবার বলেছে যে পরবর্তীকালে হাইকোর্ট সরকার এটি পরিবর্তন আনতে পারবে। আমার মনে হয় যে 104-এ আমার যে মনে হয় যে আদেশটি দিয়েছে আমরা জাস্টিস চৌধুরীর কাছে আজকে অনেক বিষয় শোনো জেনেছি। আমরা অনুষ্ঠান শেষ করে দেব। জাস্টিস চৌধুরী, আপনার কিছু বলবেন? আমরা আমি শোনো জি খালেদ জি শোনো এই যে পলিসি আমি হাইকোর্টের বিচারপতি থাকাকালে পলিসি ম্যাটারে যে আদালত ইন্টারফেয়ার করতে পারে না সেই রায়টি কিন্তু আমারই রায় ছিল এবং আমার মনে হয় সে আমারই প্রথম রায় কারণ একদিন আমার এইটুকুন মনে আছে তাপস ব্যারিস্টার তাপস সাউথের যে মেয়র উনি একদিন এসেছিলেন যে মাই লর্ড আপনারই রায় এটা সুতরাং ইউ হ্যাভ টু ফলো ইট। তো আমি হ্যাঁ বললাম অবশ্যই আমি রায় দিয়েছি ফলো করেছি কিন্তু এটা এখন হাইকোর্ট বিভাগের তো আর 104-এর কোনো ক্ষমতা নেই সেই ক্ষমতাটা এক্সক্লুসিভলি অ্যাপিলেট ডিভিশনে। আমার কাছে মনে হয় যে জাসির চৌধুরী আমি আবার আপনার সাথে পরে যোগাযোগ করব, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার কথা হবে, অন্যান্য সময়ের মতো আরো অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা আপনি শোনো 104 ব্যবহার করে, এইটি 104 ব্যবহার করে প্রথম পলিসি দেখানো রায় কিনা সেইটি আমার একটু আমার চক্ষুকোণের বিবাদ বলে, আর অন্য কোনো উদাহরণ থাকলে আপনি আমাকে একটু বলেন। আপনি আমাকে একটু বলুন। শোনো এটি মোটেও পলিসি ডিসিশনে ইন্টারফেয়ার করেনি 104-এ সংবিধান পলিসি করে দিয়েছে স্যার, আপনি দেখতে পাচ্ছেন না? পলিসি করে দিয়েছে যে না সেটাই তো স্যার, বলেছে আপনি দেখতে পাচ্ছেন সেটা না? আমি বলছি 104-এ শোনো সংবিধান কমপ্লিট জাস্টিস আর পলিসি করা এক কথা না। কমপ্লিট জাস্টিস মানে এভরি আইনের বাইরে পুরো পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য ন্যায় বিচারের জন্য আইনের বাইরে যাইতে হবে, আমাদের অবস্থা এখন এরকম হয় না। উই আর নট লিভিং ইন এ হ্যাঁ না 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 এই কথা পরিষ্কার তুমি রায়গুলো দেখো সব 104 এর রায়গুলো ঠিক আছে, আমি দেখব না। সব রায় জাসির একই চৌধুরী কথা আপনাকে বলেছে জাসির চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে, অনুষ্ঠানটি শেষ করতে হবে একটি বিশেষ কারণে। জি, আপনি যদি অল্প সময় যদি বলেন। জি, অল্প সময় যদি বলি শুনলাম তুমি চলে যাচ্ছ, এটাই তোমার শেষ অনুষ্ঠান, তো যেখানেই যাও যেখানেই থাকো ভালো থেকো। সেটির জন্য জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা শেষ করব।